সাকিবুল হাসান বলছিল যে তার কেস মামলা সরানোর জন্য 1 কোটি টাকা চাইছে, মানে ঘুষ চাইছিল। জি হুজুর, এই নীতি। আজকে যদি দল বলে যে এই সরকার টিকাইতে গেলে কয়েক হাজার মানুষ মারতে হবে, তখন তারা বলে জি জি মানুষ মারা তো দরকার, কারণ এদেশে তো অনেক মানুষ, এত মানুষ বেঁচে থেকে লাভ কি, কিছু মানুষ মরে, মানুষ কমালে আমাদের পরিবেশগত ভারসাম্য ঠিক থাকবে, তখন তাদের যুক্তি হবে এটা। আজকে যদি কোনো দল বলে এই দল চালাইতে গেলে তো চাঁদার প্রয়োজন, জি 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 চাঁদা একটা অপরিহার্য উপাদান। খালেদা জিয়া, শেখ হাসিনাকে যদি আমরা 18 কোটি মানুষ চিনি, তাহলে তাদেরকে চিনে অন্তত 300 কোটি মানুষ। বাংলাদেশে এখন হামের ইস্যুটা নিয়ে অনেক জল্পনা কল্পনা পুষ্পল্লবিত হয়েছে। ধরেন সাদিক কাইমের বিয়ে বা এনসিপির বিভিন্ন প্রোগ্রাম, এটা নিয়ে অনেক কথা হয়েছে যে হাম এখানে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, আর এরা এই করতেছে। ঠিক একই ইস্যু এখন আবার মাশরাফি বিন মুর্তজা, যেটা অবশ্যই তাকে আমরা সকলে পছন্দ করি, সকলে পছন্দ করে বটে, এটা স্বাভাবিক, কিন্তু সবাই তো এটা ভুলে যায় না যে মাশরাফি তখন কি করেছে। 5 মে থেকে শুরু করে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসানদের মতো লোকদের কি ভূমিকা ছিল এটা তো মানুষ জানে, তারপরও ভালোবাসে, পছন্দ করে, সিম্পেথি দেখায়। কিন্তু আসলে ইস্যুটা কি, বিষয়টা আসলে কি এই মুহূর্তে, এটা নিয়ে আপনার কি মনে হয়? মানে এই যে মুহূর্তে সাকিব আল হাসানের ইন্টারভিউ নিচ্ছে বা প্রকাশ করতেছে, বা লজ্জাবোধ না থেকে যে প্রশ্ন বা যে বক্তব্য দিচ্ছে, মাশরাফি বিন মুর্তজার আব্বা একটা ইন্টারভিউতে বক্তব্য দিয়েছে, আবার তিনি ভিডিও প্রকাশ করেছে, কি মনে হয় আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো বা আজকে প্রথম আলোতে সাকিব আল হাসানের যে ইন্টারভিউটা আসছে এটার কথা বলতেছেন, সাক্ষাৎকার। আর গতকালকে মনে হয় কালবেলাতে আসছিল আপনার মাশরাফির বাবার সাক্ষাৎকার। এই দুইটা সাক্ষাৎকার নিয়ে কথাটা হয়তো আপনি তুলছেন যে আসলে কি হতে যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে, প্রথম আলোতে আমি ফটো কার্ড দেখছি, ইন্টারভিউ আমি নিজে দেখছি, আজকে পুরো ইন্টারভিউটা পড়ছি, আমার সুযোগ হয়েছে পড়ার জন্য। ওইখানে একটা জায়গায় সাকিব আল হাসান বলছিল যে 1 কোটি টাকা তার কেস মামলা সরানোর জন্য 1 কোটি টাকা চাইছে, মানে ঘুষ চাইছিল, কোনো হয়তো বা বাড়তি টাকা। আচ্ছা, বাড়তি টাকা। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, খেলাধুলার তারকা যারা, খেলার স্পোর্টস স্টার যারা, তাদেরকে আমি এতটা সমীহ করতাম বা এতটা আমার তাদের ছিল। আপনার একটা জিনিস খেয়াল আছে কিনা, আমি আগে মাশরাফির নামে জার্সি বানিয়ে মাঠে খেলতাম। মাশরাফি আমার খুব পছন্দের, সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। তবে যে জিনিসটা আমি, আমার দুইটা ঘটনা আছে মাশরাফিকে নিয়ে। আমি মাশরাফি, নট অনলি মাশরাফি, সাকিবকে নিয়ে আমি নিজে একটা তথ্য যাচাইয়ের জন্য দু একটা ঘটনা বললে আপনি বুঝবেন। ভারতের তামিলনাড়ুতে আমি সেজু ভাইয়ের চিকিৎসার জন্য ওনাকে নিয়ে আমি তামিলনাড়ুতে গিয়েছি, ওনার হার্টের চিকিৎসার জন্য। লম্বা সময় সেখানে থাকতে হয়েছে, প্রায় 1-1.5 মাস। তা আমি বিকেল হলেই বেরোতাম, যে ওইখানে ছেলেপেলেরা ক্রিকেট খেলে, তখন আমি ছোট ছোট বাচ্চা বা বয়স্ক যারা ক্রিকেট খেলতো তাদেরকে জিজ্ঞেস করতাম, মানে আমি বোঝার জন্য যে আসলে ওই এত ভারতের একবারে দক্ষিণ অঞ্চলটা বাংলাদেশের সাথে কতটুকু কানেক্টিং। তা আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, তোমরা শেখ হাসিনাকে চিনো? একবারে ধরেন আমি মিনিমাম 112 বা 13 জনের সাথে কথা হয়েছে, আমার লেখা আছে এটা একটা ডায়েরিতে। একজনও বললো না যে আমি শেখ হাসিনাকে চিনি না, একজন সিঙ্গেল শেখ হাসিনাকে চিনলো না। খালেদা জিয়ার নাম জিজ্ঞেস করলাম, চিনলো না। কিন্তু যখন সাকিব আল হাসানের নাম বলছি, সবাই চিনে, বৃদ্ধ, যুবক, ইভেন শিশু বাচ্চা যেগুলো 6-7 বছরের। এই একটা ঘটনা আমাকে যথেষ্ট নাড়িয়েছে। আপনার মালয়েশিয়ার লাঙ্কা ভিউ একটা জায়গা আছে, ওইখানে আমি গিয়েছিলাম আমার একটা সফরে। তখন ওইখানের এই বালুর, ওইটা হচ্ছে বালুর একটা সি বিচ। তো আমি হঠাৎ করে ওই গ্রাম অঞ্চল দিয়ে যখন, এটা কক্সবাজার মতো, আমাদের বাংলাদেশের কক্সবাজার মতো, ওইটা পাশে গ্রামের একটা অঞ্চল আছে, ওইখান দিয়ে আমি বিকেলবেলা যখন ট্যাক্সি ক্যাবে বের হয়েছি, তো হঠাৎ দেখে একটা মাঠের মতো সমতল জায়গায় বাচ্চারা ক্রিকেট খেলতেছে। তো আমি ওইখানে নেমে আমি ওই আগের ঘটনাটাকে কানেক্ট করার চেষ্টা করতেছিলাম। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি, তোমরা শেখ হাসিনাকে চিনো? বললো যে না। খালেদা জিয়াকে চিনো? না। তোমরা কি সাকিব আল হাসানকে চিনো? সবাই বললো ও ওয়াও করে, সবাই করে উঠছে, মানে হই হুল্লোড় করে ওঠা। তার মানে কি, তাদের পরিচিতিটা কিন্তু সারা বিশ্বব্যাপী, তারা বিশ্বে প্রভাব, মানে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে চিনে না, সেখানে ওয়ার্ল্ড ওয়াইড তাদের কিন্তু খুব বড় একটা পরিচিতি ছিল। আপনি মনে করেন যে আমি খুব সহজে যদি বুঝাই, তাহলে খালেদা জিয়া, শেখ হাসিনাকে যদি আমরা 18 কোটি মানুষ চিনি, তাহলে তাদেরকে চিনে অন্তত 300 কোটি মানুষ। ভারতের 140 কোটি মানুষ তাদেরকে চিনে, বাংলাদেশের মানুষ চিনে, ভুটান, নেপাল, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্রিকেট প্রধান দেশ অবশ্যই তাদেরকে চিনে, ইংল্যান্ড বলেন। তার মানে যে মানুষটার এত পরিচিতি, তার প্রভাব কিন্তু অনেক বেশি। তার প্রতিটা কথা কিন্তু কাউন্টডাউন করতে হবে। অন্যায় বা জুলুমকারী শাসকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম, মানে আমাদের ইসলামের একটা হাদিসে ভেবে আসছে, মানে জালিম শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ, মানে সংগ্রাম যেটা। কিন্তু এই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে তাদের যে বিতর্কিত ভূমিকা, এটা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। আমি যদি আপনাকে বলি যে এই গত বছরও লাইবেরিয়ার যে প্রেসিডেন্ট ছিল, ওনার নাম হচ্ছে জর্জ ওয়ে, উনি ব্যালন ডিওরের ফুটবল তারকা, এবং প্রেসিডেন্ট থেকে নামার পর তার ব্যাপক সম্মানের সাথে তাকে রাষ্ট্রবরণ আবার পুনরায় বরণ করে নিয়েছে। তারপর হচ্ছে মার্কোস স্টিফেনের নাম শুনছেন আপনি, নাইরোর যে প্রেসিডেন্ট, সেও কিন্তু একটা খেলোয়াড় ছিল। কাহা কালেজ্জে,
উনি ছিল ভার্জিয়ার একজন ফুটবলার, পরবর্তীতে সে ওই ভার্জিনিয়ার মূল শহরের মেয়র হয়েছে। আপনার মনে থাকবে ভারতের আপনার ওই একটা প্লেয়ার ছিল, আপনার ওনার নাম হচ্ছে নবজাত সিং, তারপরে হচ্ছে অনিল কুম্বলে, তারপরে হচ্ছে আপনার এই শ্রীশান্ত, তারপরে হচ্ছে আপনার টেন্ডুলকার। এরা কিন্তু চারজনই এই আপনার থেকে বিজেপি থেকে নির্বাচন করেছে এবং নির্বাচিত হয়েছে। এবং আজহারউদ্দিনের নাম তো আপনার মনে আছে, ভারতীয় তারকা, সে কিন্তু আপনার কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে এবং খুব সুনামের সাথে তারা সেই দেশে অবস্থান করতেছে। তাদের এখনো চরম সম্মানের জায়গায় তারা আছে এবং দুই পক্ষই তাদেরকে খুব সম্মান করে। আপনার পাকিস্তানি ইমরান খানের কথা তো আপনার বলতে হবে না, তার জনপ্রিয়তার ব্যাপারে কারোই কোনো সন্দেহ নাই। সে ওয়ার্ল্ড কাপ জয়ী, কিন্তু সে আমাদের সাকিব আল হাসান বা মাশরাফিরা কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ আনতে পারে নাই, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ আনছে তার দেশে। তার মানে তারা হচ্ছে সর্বোচ্চ তারকা। সে ইমরান খানও কিন্তু রাজনীতিতে নামছে, তার জনপ্রিয়তাটা এখনো জানেন, জেলখানা থাকলেও তার জনপ্রিয়তা যাচাই বাছাই করছে বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া বা আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশন, তাতে সে তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি। অর্জুনা রানাতুঙ্গে শ্রীলঙ্কার এবং সানাত জয়সূরিয়া, তারাও কিন্তু বিশ্বকাপ জয়ের, অর্জুনা রানাতুঙ্গে হচ্ছে বিশ্বকাপ জয়ের সময় সে ক্যাপ্টেন ছিল শ্রীলঙ্কার টিমে। তার মানে তারা কিন্তু, আমি মনে করি যে সাকিব আল হাসান বা মাশরাফির চেয়ে আরও এক ধাপ আগানো, তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। তারাও অর্জুনা রানাতুঙ্গে এবং সানাত জয়সূরিয়া কিন্তু আপনার কি বলে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এত শ্রীলঙ্কার উত্থাল পাথাল মানে এত কিছু অধপতন হয়েছে, তারপর কিন্তু তারা তাদের সম্মানের জায়গায় আছে। কারণ কি জানেন, গার্ডস নিয়ে সত্য কথা বলতে পারে তারা, সত্যকে সত্য বলতে হবে। আপনি যখন আমাদের দেশে এরকম একটা কালচার বিদ্যমান ছিল বা আছে এখনো কি আমি জানি না, যে দল করে সেই দলের প্রতি তারা মাথা বিক্রি করে দেয়। আজকে যদি এই কোনো দল বলে আমার দল, ধরেন সাপোজ মাশরাফির দল বা সাকিবের দল বা বিএনপির যে আমিনুল আছে তার দল যদি বলে, আমি এখন বিএনপির আমিনুলেরকে নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, এই জন্য যেহেতু আমরা এখন কিছু প্র্যাকটিক্যালি দেখি না, তবে অতীতের অভিজ্ঞতার আলোকে যেটা বলতেছি, তার দল যেটা বলে সেটাতে জি হুজুর এই নীতি। আজকে যদি দল বলে যে এই সরকার টিকাইতে গেলে কয়েক হাজার মানুষ মারতে হবে, তখন তারা বলে জি মানুষ মারা তো দরকার, কারণ এদের সাথে অনেক মানুষ, এত মানুষ বেঁচে থেকে লাভ কি, কিছু মানুষ মরে, মানুষ কমালে আমাদের পরিবেশগত ভারসাম্য ঠিক থাকবে, তখন তাদের যুক্তি হবে এটা। আজকে যদি কোনো দল বলে এই দল চালাইতে গেলে তো চাঁদার প্রয়োজন, জি চাঁদা একটা অপরিহার্য উপাদান, এই চাঁদা তুলে দলকে চালানো উচিত, কারণ গরিবের জন্যই তো আমরা দল চালাই। আর গরিবের চাঁদা কি বড় লোক দিবে? চাঁদের আলো যেমন পৃথিবীকে আলোকিত করে, কোনো দলের চাঁদা দেশকে আলোকিত করবে, এই ন্যারেটিভ তারা দ্বারা করাবে। তার মানে তারা যে দলের যা বলবে অন্যায়, জি হুজুর, এই জন্য মানুষ তাদেরকে চরমভাবে প্রত্যাখ্যান করে, ঘৃণা করে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, এই যে জি হুজুর যে নীতি, এই নীতি থেকে যদি কেউ বের হতে না পারে, ওই দলের যে দোষ ত্রুটি, ওই দল পতন হলে কি হবে জানেন, তাকেও ওই পুরা দলের দায় নিয়ে পতন হইতে হবে। আজকে যদি আল্লাহ না করুক বিএনপির কোনো রকম পতন হয়, তাহলে যদি আমিনুল সাহেব যদি যে প্লেয়ার আছে বা জাতীয় তারকা ফুটবলার, সে যদি জি হুজুর নীতি করে বা বিএনপির অন্যায়কে অন্যায় না বলে, তাহলে আজকে মাশরাফির যে অবস্থা, সাকিবের যে অবস্থা, পরবর্তীতে আমিনুলের সে একই অবস্থা হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তার মানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি সত্যকে সত্য বলতে জানেন, অন্যায়কে অন্যায় বলতে জানেন, এতে দুইটা উপকার। একটা হচ্ছে দল তার জায়গা থেকে টনক লড়বে, দ্বিতীয় হচ্ছে মানুষের ভালোবাসা আপনার প্রতি বিন্দু মাত্র কমবে না। আমি সহজ উদাহরণ দিতে বলি, এই যে মাশরাফি সাহেব, সে তো আপনার 2018 সালে যে নির্বাচন করলো, যেটাকে রাতের ভোটের নির্বাচন বলা হয়, ওই নির্বাচনের সে নড়াইল 2 আসন থেকে প্রায় 90% ভোট পাইছে, যেটা আসলে অকল্পনীয় একটা বিষয়। এবছর যে নির্বাচন হলো নড়াইল 2 আসনে, সেখানে কিন্তু ভোট কাস্ট হয়েছে 60% সামথিং। তার মানে ওই যে 90% ভোট যে পড়ছে এবং ওইখানে যে কারসাজি হয়েছে, এটা কিন্তু মাশরাফি সাহেব জানতো। শুধু সেটা জানার পর সে চিন্তা করলো যে আমি প্রথমবার যেহেতু অ্যাটেন্ড করছি, ভুল হয়ে গেছে, সে চুপচাপই থাকলো, আমি ধরে নিলাম। তাহলে পরবর্তী যে নির্বাচনটা 2024 সালে সে আবার দাঁড়ালো, এখান থেকে তার উচিত ছিল যে আমি প্রতিবাদ করলাম, এত বড় অন্যায় আমি মানবো না, আমি প্রত্যাহার করে নিলাম। তাহলে কি করতো, পুরা দেশের জনগণ তার প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হইতো, পজিটিভ ফ্যাসিনেশন, পজিটিভ ভাইবস তৈরি হইতো, দ্বিতীয় ইমরান খান হইতো। এখন চিন্তা করলেন, আমি ধরে নিলাম মাশরাফির এই প্রতিবাদ করার কারণে মাশরাফিকে দল থেকে বহিষ্কার করলো। সে বহিষ্কার আজকে মাশরাফিকে ডক্টর ইউনূসের জায়গায় বসাইতো। এমন আছে মাশরাফিকে পুরো দেশ বলতো যে আমরা তাকে চিফ অ্যাডভাইজার হিসেবে চাই। এই ধরনের গার্ডস থাকলে, আমরা থালাপতি বিজয়ের কথা তো জানি, কত বয়স, অল্প বয়স, অভিনেতা। এবং ভারতের দক্ষিণ অঞ্চল আপনি দেখবেন সবসময় এটাই আমরা দেখতেছি। জয়ললিতা অভিনেতা ছিল, থালাপতি অভিনেতা ছিল, তারপর হচ্ছে আপনার রামচন্দ্র অভিনেতা ছিল। অর্থাৎ তারা মানুষের হৃদয় জয় করতে পারছে, তারা সত্য কথা মুখ দিয়ে বলতে পারছে, যা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। ওই ন্যারেটিভ, যেটা রাজনৈতিক দল যে ন্যারেটিভ তৈরি করে, এই ন্যারেটিভ তো ভাই, রাজনৈতিক দলের ন্যারেটিভ অনেকটাই আপনার জনগণকে অনেক সময় বোকা বানানোর ন্যারেটিভ তৈরি করে। সেটার সাথে তো আপনার সাই দেওয়া দরকার নাই। আপনাদের একটা তারকা, আপনাদের একটা স্টার,
সকলের সম্পদ আপনি। কথা শেষ করবো জনাব তারেক জিয়ার একটা কথা দিয়ে। বেশ কিছুদিন আগে উনি বলছিল যে যারা খেলোয়াড় বা তারকা তাদের এই খেলারত অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া উচিত না। ইউনিভার্সাল ট্রুথ একটা কথা। খেলোয়াড় বা তারকা, স্পোর্টস তারকার হচ্ছে একটা জাতীয় সম্পদ, শুধু জাতীয় সম্পদ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা সম্পদ। আপনি দেখবেন যে আমি আগে আপনাকে বললাম সাকিব আল হাসান, মাশরাফি, সারা বিশ্বব্যাপী তাদের কদর ছিল। আজকে রাষ্ট্রের যখন একটা সেন্সিটিভ টাইম তৈরি হয়েছিল সেখানে কিন্তু তাদের একটা অবস্থানটা বিতর্কিত অবস্থান ছিল। এর জন্য কিন্তু আজকে আমি দেখলাম মাশরাফির একটা ভিডিওতে সে কান্নাজড়িত কণ্ঠে বলতেছিল যে আমার এই দেশের মানুষের প্রতি যতটুকু ক্ষোভ থাকুক বা না থাকুক, নড়াইলের মানুষের প্রতি আমার একটা ক্ষুব্ধতা রয়ে গেছে যে ঢাকা থেকে বা চিটাগাং থেকে তার মানুষ গিয়ে আমার বাড়ি ভাঙে নাই, নড়াইলের মানুষ আমার বাড়ি ভাঙছে। যার কারণে ওখানে একটা পোস্টে লেখা ছিল, এটা আমি এখনও পুরোটা আমার যাচাই করার সুযোগ হয় নাই, যে আমি যদি মারাও যাই আমাকে যাতে নড়াইলে কবর দেওয়া না হয়। এই যে ব্যথার বিষয়, হৃদয়ের যে ব্যথা, এটা কিন্তু গ্রাউন্ডটা তৈরি করে দিয়েছিল এরাই। সো আমি মনে করি পরবর্তীতে কোনো স্পোর্টস তারকা আসলে রাজনীতিতে আসাটাই অনুচিত। যদি আসে তাহলে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। দলের নেগেটিভ, জি হুজুর নেগেটিভ, তেলবাজির নেগেটিভ, চামচামির নেগেটিভ, এগুলি ছেড়ে দিতে হবে। তাহলে আমরা আগেও বললাম যে যেসব প্লেয়ারদের উদাহরণ আমরা দিয়েছি তারা আন্তর্জাতিক সম্মানেও থাকবে, জাতীয় সম্মানেও থাকবে, প্রত্যেকটা মানুষ তাদেরকে হৃদয় থেকে ভালোবাসবে।